হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি নাইম, আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট স্টুডেন্ট। আমি সাধারণত ভলান্টিয়ারিলি আপনাদের জন্য যারা হায়ার স্টাডি রিলেটেড, হায়ার স্টাডি নিয়ে কাজ করেন, হায়ার স্টাডি করতে চান তাদের জন্য ব্লগে এবং ইউটিউবে লেখালেখি এবং অনেক কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করি এবং আপনাদেরকে অনেকভাবে সাহায্য করার চেষ্টা করি। আজকে এরকমই একটা আড্ডায় আমি নিয়ে আসবো একজনকে, যার নাম হচ্ছে অনিক পাল। অনিক পাল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের লেকচারার। অনিকের সাথে আমরা কথা বলবো বিদ্যমান পরিস্থিতিতে, আমাদের যে লকডাউন পরিস্থিতিতে এটা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে, পাশাপাশি আমাদের পড়াশোনা ক্যারিয়ারকে কিভাবে প্রভাবিত করছে, প্লাস অনেক হায়ার স্টাডির জন্য বিদেশের বাইরে আসার জন্য ট্রাই করছে, সেই সব ব্যাপারগুলাই লকডাউনের জন্য কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং পাশাপাশি আরো অনেক এই রিলেটেড যারা ভবিষ্যতে বাইরে আসতে চান এই রিলেটেড অনেক তথ্যবহুল একটা আড্ডা দেওয়ার চেষ্টা করছি, যেখানে হয়তো আপনারা উপকৃত হবেন। আচ্ছা, আমি এখন কথা না বাড়িয়ে চলে যাই অনিকের কাছে। হ্যাঁ, অনিক। জি ভাইয়া। আমি হচ্ছে অনিক পাল। আমি লেকচারার, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা। আহ, জি ভাইয়া, মানে আপনার অবস্থা কি? আপনি কেমন আছেন এখানে? হ্যাঁ, অনেক আমি মোটামুটি ভালো আছি। গৃহবন্দী অবস্থায় আছি। থ্যাংক ইউ ভাইয়া। মানে আপনি যে বলতেছেন যে পিএইচডি করতেছেন ইউএসএ তে, এবং আমি জানি আপনি বেশ কয়েক বছর ধরে ওখানে আছেন ইন্ডিয়ান স্টেটে। তো ভাইয়া, আপনার মানে এখন তো লকডাউন অবস্থা, যেমনটা বলতেছেন ঘরে বসে আছেন। তো এই অবস্থায় মানে ঘরে বসে আপনি আপনার মানে পিএইচডি কার্যক্রম কিভাবে চালিয়ে নিচ্ছেন, বা আসলে কিভাবে কন্টিনিউশন কিভাবে করতেছেন আসলে? আসলে এখানের সিচুয়েশনটা একটু আহ, একটু কি আমি বলবো যে বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। ধরো, আজ থেকে 2 মাস আগে, আমার সঠিক ডেটটা মনে নেই, মার্চের ফার্স্ট উইকের দিকে সম্ভবত আমাদের প্রথম দিকে যখন ভাইরাস একটু বাড়তেছিল, তখন ইউনিভার্সিটি থেকে একটা নোটিশ আসলো যে আমরা যেন আমাদের গ্রুপ মিটিং গুলা, গ্যাদারিং গুলা না করি। যেন আমাদের গ্রুপ মিটিং এ সাধারণত 10-12 জন, যেন আমাদের গ্রুপে 10-12 জন স্টুডেন্ট থাকে, প্রফেসর সহ, পোস্ট ডক সহ, অনেক সময় গেস্ট স্পিকার থাকে। মিটিং এ দেখা যাচ্ছে 10-12 জন, তখন না করে দিচ্ছে যে আমরা যেন গ্রুপ মিটিং এ এক রুমে বসে না করে আমরা যেন অনলাইনে মিটিং গুলা করি। মূলত সেটা আমাদের মার্চের ফার্স্ট উইকের লকডাউনের আগেরও 2 সপ্তাহ আগে। তারপরে আমাদেরকে বলা হচ্ছে যে ল্যাবের মধ্যে আমরা যেন 2 জনের বেশি না থাকি। তারপর থেকে ধরো 16 তারিখ, মানে মার্চ ফার্স্ট উইক থেকেই মোটামুটি ফুল লকডাউন। বাসায় বাসায় বসে চার দেওয়ালের মাঝে আর কি বলবো, আচ্ছা। বাসা থেকেই কাজ কিন্তু ভাই, করি। আমি যতদূর জানি যে আপনার হ্যাঁ, যেটাই বলতেন আপনি, যতদূর জানি যে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কেমিস্ট্রি, বা আপনি কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টে এখন পিএইচডি করতেছেন। তো সেক্ষেত্রে কেমিস্ট্রির মতো একটা সাবজেক্টে মানে উইদাউট ল্যাব বাসায় থেকে মানে কিভাবে পিএইচডি কার্যক্রম আসলে সম্ভব হচ্ছে? মানে আপনার কি মনে হচ্ছে আসলে কিভাবে হচ্ছে? এটা কমপ্লিটলি লাক। যারা ইন পার্সন, যারা মানে ফিজিক্যালি ল্যাবে থাকতে হয়, ওয়েট ল্যাবে কাজ করে, তাদের ক্ষেত্রে ফিজিক্যালি ডাটা কালেক্ট করতে হয়। এখানে আসলে অনলাইনে ডাটা কালেক্ট করার কোনো উপায় নেই। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে, আমি হচ্ছি ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপ নিয়ে কাজ করি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি একবার একটা ডাটা কালেক্ট করতে পারি, আমরা সাধারণত ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে যে ডাটা কালেক্ট করলে আহ, এটা স্ট্রাকচারাল বায়োলজি আর কি, বায়োলজির একটা জি ভাইয়া, ইনস্ট্রুমেন্ট। তো দেখা যাচ্ছে যে আমি ডাটা আপনার যদি, ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেছি ভাই এটা নিয়ে। আপনি খুব ভালো ইলাস্ট্রেশন ছিল আসলে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ওইখানে আসলে তেমন খুব বেশি ডিটেলস ছিল না। ওইখানে ওই আমাদের কি হয়, আমরা যখন স্যাম্পল, যে কোনো ধরো তোমার কোভিড-19, এটা তো একটা ভাইরাস, এটার স্ট্রাকচার বের করতে হলে এটাকে আগে, ভাইরাসটাকে পিউরিফিকেশনের একটা ব্যাপার স্যাপার থাকে, তারপরে স্যাম্পলটা আমরা প্রিপারেশন করে এটাকে ফ্রিজ করতে হয় আগে। এটাকে বলে নেটিভ কন্ডিশনে, এটাকে আগে ফ্রিজ করতে হয়। এটা মানে কোল্ড লিকুইড নাইট্রোজেনে এটাকে ফ্রিজ করে তারপরে মাইক্রোস্কোপে নিয়ে, মাইক্রোস্কোপে ধরো, এটা ডিপেন্ড করে
যদি ভাইরাসের কনসেন্ট্রেশন বেশি হয় সেই ক্ষেত্রে ভালো ডিস্ট্রিবিউশনে যদি আমরা মিনিমাম 1,000 থেকে 3,000 মুভি কালেক্ট করি। মুভি মানে কি, স্টিল পিকচার, যেটা টিপ, ওই যে আমরা যেটাকে বলি টিপ ফর্মে, দেখা যাচ্ছে যে 40 সেকেন্ড বা 1 মিনিটের ভিডিও ভিডিও ভিডিও, তারপর সেখান থেকে ভিডিওগুলা থেকে এটাকে স্টিল পিকচারে আচ্ছা এটাকে কাট কাট করে তারপরে ওইটাকে অ্যানালাইসিস করতে মাসের পর মাস লেগে যায়। এই জন্য আচ্ছা, তার আমার মানে ভাই ঠিক, আপনি হ্যাঁ, লকডাউন হয়েও আপনি আসলে কাজের থেকে রেহাই পান নাই আসলে। হ্যাঁ, এই জন্য লকডাউনের আগেই আমি ডাটা কালেক্ট করার কারণে আমার আসলে লকডাউনের বাসা থেকেই কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো তোমার কি জি হ্যাঁ, অবস্থা? ভালো। তুমি তো আহ, আহ, শিক্ষকতা করছো, তোমার টিচিং এর ক্ষেত্রে আমার কিভাবে অবস্থা তো ওইটাই, মানে হ্যাঁ, যেটাই বলছিলেন আর কি, আপনি যেমনটা বলছিলেন যাদের ওয়েট ল্যাবে কাজ করতে হয়, তো আমার অবস্থা হচ্ছে এখানে আসলে খুব একটা ভালো না। যদি আপনি আমার রিসার্চ বা আমার একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে কথা বলেন, ইউনিভার্সিটিতে লকডাউন, ইউনিভার্সিটি বন্ধ, অনেক দিন ধরে ইউনিভার্সিটি বন্ধ আছে, ইভেন ইউনিভার্সিটি হলগুলোতেও কেউ নাই, সব স্টুডেন্টদেরকে যার যার জায়গা বাড়িতে বা চলে যেতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষা কার্যক্রম এখনো পর্যন্ত সরকারি যে ঘোষণা আছে সেই অনুযায়ী বন্ধ আছে। আর হচ্ছে গিয়ে অতএব ক্লাস নেওয়ার ব্যাপারটা টোটালি আমার বন্ধ। আর যদি রিসার্চ এর জায়গাটা বলেন, সেটা হচ্ছে আমাদের যেহেতু ওয়েট ল্যাবের কাজটা বেশি করতে হয়, তো আমাদের বেশিরভাগ যারা কলিগসরা আছেন তারা চেষ্টা করতেছেন যে খুবই মিনিমাল লোকবল নিয়ে যতটা ভাবে করা যায়, সম্পন্ন করা যায় সেভাবেই চলতেছে আসলে। না গেলেই নয় ল্যাবে, এরকম কাজগুলা হচ্ছে কম, অল্প কয়েকজনকে নিয়ে যদি করা যায় সেভাবে করে করা হচ্ছে। এভাবেই ভাই চলতেছে আমার। আর হচ্ছে লকডাউনে বলতে পারেন যে বাসায় থেকে বিভিন্ন জিনিস বেশ কয়েকদিন, প্রথম কয়েকদিন আসলে খুবই কিছু না করেই কাটিয়েছি সত্য বলতে। আর পরে মনে হচ্ছিল কিছু না করতে না করতে আই এম গেটিং বোর্ড। এরপরে আর কি কিছু মানে আপনার অ্যানালিটিক্যাল কিছু সফটওয়্যার শেখার ট্রাই করছি, মানে যেটা যাতে করে আমার ফিউচারে একটু হেল্প করতে পারে আর কি। হ্যাঁ, এখন আসলে আমাদের যেহেতু আর কোনো উপায় নাই, আমরা এখন অনলাইন থেকে যেভাবে আহ, জিনিসগুলোকে, অনলাইন ম্যাটেরিয়াল গুলো থেকে যেভাবে আমাদের নলেজ জ্ঞান use করা যায়, সময় কাটা। আহ, আচ্ছা, তোমাদের যেসব স্টুডেন্ট, তোমাদের স্টুডেন্টরা ডেফিনেটলি বিভিন্ন ইয়ার স্টুডেন্টদের কারো ফাইনাল পরীক্ষা মূলত সেমিস্টার বেসড নাকি ইয়ার বেসড? না ভাই, আমাদের আসলে যারা আমরা লাইফ সায়েন্স ফ্যাকাল্টি আছি তারা হচ্ছে এখনো সেমিস্টার বেসে যায়নি। আমাদের আচ্ছা, আচ্ছা, ডিপার্টমেন্ট এখনো সেমিস্টার ইয়ার সিস্টেমে আছে। তো আমাদের স্টুডেন্টদের যেহেতু আমাদের ক্লাস বন্ধ, আসলে ক্লাস একটু আগে আমি বললাম যে ক্লাস বন্ধ, তারপরও আমাদের শিক্ষকরা, বেশ কয়েকজন শিক্ষক হচ্ছে তাদের অনলাইনে তারা ক্লাস নিচ্ছেন আসলে। আম, যদিও এটা বাধ্যতামূলক করা হয়নি স্টুডেন্টদের জন্য, এখনো বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে বাধ্যতামূলক ভাবে বলে না স্টুডেন্টদেরকে নিতে। বাট মানে স্টুডেন্টের সাথে একটা এঙ্গেজমেন্ট বজায় রাখার জন্য কি হয় যে ওরা আমাদের সাথে হয়তোবা একটা এরকম অনলাইন ক্লাস রুমে আসলে তারা নিজেরাও অনেকটা ডিপ্রেশনে যে ভুগে থাকে সেখান থেকে একটু রেহাই পায় আর কি। অনেকদিন পরে টিচারদের সাথে দেখা হইলে বা একটা প্ল্যাটফর্মে সবাই একসাথে আসলে অ্যাজ ইফ যে তারা ক্লাসে আছে। তো সেই ধারণা থেকে আমাদের বিভাগের চেয়ারপারসন উনি নিজের উদ্যোগেই উনি বেশ কিছু ক্লাস উনিও নিচ্ছেন আমি যতদূর জানি, এবং অন্যান্য যারা শিক্ষক আছেন যারা কনভেনিয়েন্ট অনলাইনে ক্লাস নিতে বা তাদের অনলাইন ক্লাস ম্যাটেরিয়াল গুলো অনলাইনে শেয়ার করছেন যাতে করে স্টুডেন্টদেরকে পড়ালেখার সাথে এঙ্গেজ রাখা যায়। আহ, আর এভাবে করে চলছে, যেহেতু স্টুডেন্টরা এখনো ফিজিক্যালি ক্যাম্পাসের ভিতরে বা ঢাকার নাই, তাই উম, আপাতত আমাদের অনলাইনের উপর নির্ভর করতে হচ্ছে। তবে ঢাকা ইউনিভার্সিটি এখনো সেরকম বাধ্যতামূলক কোনো সিদ্ধান্তে আসে নাই। মাননীয় উপাচার্য মহোদয় উনি আসলে আমাদেরকে জুন মাস পর্যন্ত, মানে ঈদ পর্যন্ত একটু দেখবেন বলেছেন। তো ঈদের পরে হয়তো বা একটা আচ্ছা, সিদ্ধান্ত আচ্ছা, আসবে যে অনলাইন ক্লাস নেবে কিনা। আচ্ছা, স্টুডেন্টরা এমনিতে কি হলে, জরিপ চলতেছে। স্টুডেন্টরা কি জি। হলেই এখনো, মানে কি হল থেকে ওরা চলে গেছে? না, হলের কথা বলছিলেন ভাইয়া? হ্যাঁ, হল ভ্যাকেন্ট করা হয়েছে নাকি? হল পুরাই ভ্যাকেন্ট ভাইয়া, হলে কেউ নাই আসলে। হল পুরা ভ্যাকেন্ট, আচ্ছা, আচ্ছা। মানে হল তারপর হল তোমাদের ত্যাগ করতে বলা হয়েছে। এই 3 মাস সময় বা এই 4 মাস সময় বা 2 মাস সময় যাদের ফাইনাল পরীক্ষা, কোচিং ছিল, কয়েকদিনের মধ্যে হবে বা কয়েকটা সিলেবাস হয়তো আরেকটু বাকি আছে, সেই ক্ষেত্রে তারা এই 2-3 মাস, ধরো ঈদের পরে আরো 1 মাস যদি থাকে, সেই ক্ষেত্রে তাদের তাদের
ইয়ারটা কতটুকু লেট হবে শেষ করতে? তারা তো একটা স্বল্পকালীন একটা জটের আসলে মধ্যে ভাই পড়বে, এটা তাই না? তো, হ্যাঁ হ্যাঁ, এর একটা সমস্যা তারা পড়বে, কিন্তু এই সমস্যাটা তো পুরো বিশ্বই আসলে এই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আমরা যেই একটা প্রতিযোগিতায় থাকি, হ্যাঁ, প্রতিযোগিতা সবাই যখন একসাথে পিছিয়ে যায় তখন আসলে সেটাকে আমি আমার দৃষ্টিতে সেরকম করে পিছনে আমি মনে করি না, তবে হ্যাঁ ক্ষতি তো পুষিয়ে নিতেই হবে। সেক্ষেত্রে হয়তো বা বিশ্ববিদ্যালয় অথরিটি কোনো একটা সিদ্ধান্ত নেবে যে কিভাবে করে এই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়া যায়। হয়তো বা উইকেন্ডে ক্লাস নিতেও পারে, না হয়তো বা অ্যাসাইনমেন্ট। এই ক্ষেত্রে কিন্তু উন্নত বিশ্ব বলতে যেগুলোকে আমরা বলি যে ডেভেলপ ডেভেলপিং কান্ট্রির অনেক কান্ট্রিতেই কিন্তু অনলাইন ইউনিভার্সিটি গুলো অনলাইন ক্লাস করে যাচ্ছে। আমেরিকাতে জি তো ভাই, মানে আপনার আপনার ইউনিভার্সিটির কি অবস্থা ভাই? আপনার ইউনিভার্সিটিতে মানে আপনার জানার মতো আন্ডার গ্রেড বা গ্রেড আমাদের করতেছে? এখানে ধরো আমাদের কোভিড-19 সিচুয়েশন খারাপ হয়ে হচ্ছে স্প্রিং সেমিস্টার। আমেরিকাতে স্প্রিং সেমিস্টার হচ্ছে জানুয়ারি থেকে শুরু হয়, জানুয়ারি থেকে মে ফার্স্ট উইক পর্যন্ত। তো জানুয়ারি যেহেতু এটা ফেব্রুয়ারির শেষ দিকে সমস্যাটা শুরু হয়েছে, আহ, সেহেতু তোমার মাঝ পথে তো ওরা সেমিস্টার ক্লোজ করতে পারে না, কারণ আন্ডার গ্রেডটা তো সাধারণত টিউশন ফি দিয়েই ওরা ক্লাসটা শুরু করে, আগে তুই করে তারপর শুরু। সেই জন্য ওদেরকে আসলে সব পরীক্ষা শুধু আন্ডার গ্রেড না, আমাদের গ্রাজুয়েট সব কিছু অনলাইনে ট্রান্সফার হয়ে যায়। আমি একই হয়ে যায় ওখানে, পরে ওইখানে আমরা আবার আচ্ছা, মানে ভাইয়া এক্সপেরিমেন্টাল বা ল্যাবরেটরি ওয়ার্ক গুলা কি এভাবে সম্ভব হচ্ছে কিনা আসলে? ল্যাব ল্যাব ওয়ার্ক গুলো আসলে কেমিস্ট্রির যে ল্যাব ওয়ার্ক গুলা এগুলো একটু ভেরি এগুলো এগুলা আসলে খুবই খুবই টাফ অনলাইনে, কারণ কেমিস্ট্রি তো ল্যাব রিয়াকশন যদি তুমি ফিজিক্যালি না করো সেটা আসলে রিয়াকশন অনলাইনে হ্যাঁ, করানো সম্ভব। অ্যাকচুয়ালি যে কোনো ওয়েট ল্যাবের কাজই আসলে অনলাইনে করানোটা একটু ডিফিকাল্ট। একটু ডিফিকাল্ট, হ্যাঁ। সেই ক্ষেত্রে অনেকেই দেখতেছিলাম যে ওরা একটা এক্সপেরিমেন্ট সবাই একজনে করে, পুরো এটা রেকর্ডিংটা এক্সপেরিমেন্টের অবজারভেশন গুলা এক্সপেরিমেন্ট আউটকাম কি হতে পারে এই জিনিসগুলা রিয়েলি একজনে করে, হয়তো একজন আচ্ছা বা আচ্ছা, দুইজনের নিরাপত্তা থেকে করে, সেটা অনলাইনে আপলোড করে, পরে সেটা স্টুডেন্টরা করে। দ্যাটস এ গুড ওয়ে। আশা করতেছি ভাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো বা সেরকম কিছু একটা অ্যাডপ্ট করবে অতি শীঘ্রই, যাতে করে আমাদের স্টুডেন্টের ক্ষতি পুষিয়ে নেওয়া যায় আসলে। হ্যাঁ, এটা একটা জিনিস কিন্তু তুমি যেটা বললা যে সবাই যখন পিছায় একসাথে তখন সেই ক্ষেত্রে কম্পিটিশনের ক্ষেত্রে প্রবলেম হয়। কিন্তু সবাই কিন্তু এই বন্ধের মধ্যে সবাই কিন্তু টাইমটা ইউটিলাইজ করছে, এটা আমাদের দেশে করা সম্ভব হয় না। ধরো ঢাকা ইউনিভার্সিটি বলো বা অন্যান্য ওটাই ইউনিভার্সিটি কিন্তু আমাদের অনলাইনে দেশে ভাই করতে আপনি পারে যেটা নাই। হচ্ছে, হ্যাঁ প্রতিকূলতা দেখেন, মানে অনেকে আছে যে গ্রামে সাধারণত মোবাইল নেটওয়ার্কই পায় না, সেখানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, আর যেহেতু আমাদের হলে আমরা থাকতে দিচ্ছি না, তো অনেকে গ্রামে চলে গেছে। হ্যাঁ, তো তারা কিভাবে আসলে কোর্স ম্যাটেরিয়ালে অ্যাক্সেস পাবে সেটা নিয়ে একটু আসলে সন্দিহান। তো আশা করছি যে যারা আছেন এই কমিটিতে তারা ডিসাইড করবেন কি করা যায় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো দেশেই আছো এখন, দেশের বর্তমান অবস্থা এবং তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে তুমি অনেকটা আন্দাজ করতে পারতেছো দেশের সিচুয়েশনটা, ভাইরাসের ভাই আমাদের সিচুয়েশনটা দেশের, কোন দিকে হ্যাঁ যাইতে পারে, ঠিক বা বলছেন এখন আসলে। কি মনে হচ্ছে তোমার? তোমার কি মনে হচ্ছে যে এটা আহ, কেমন? সত্য বলতে ভাই মানে গবেষণা জগতে বা এই জগতে তো আমি একদমই মানে নেহাতি একটা বাচ্চা মানুষ। তারপরেও যে আমার প্রিভিয়াস ইমিউনোলজিক্যাল কিছু রিসার্চ বা আমার কিছু প্রিভিয়াস যে আমার ব্যাকগ্রাউন্ড, যেটা আপনি বলছিলেন যে বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি, এই ব্যাকগ্রাউন্ডের থ্রুতে যদি বলতে চাই তাহলে হচ্ছে আমাদের দেশের মানুষজনকে যে কোনো কিছুই কিন্তু বোঝানো একটু কষ্টকর হয়ে যায়। মানে তাদেরকে বলিয়ে একটা কাজ করানোটা একটু কষ্টকর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আবার কিছু কিছু টার্মিনোলজি, নতুন নতুন টার্মিনোলজি আমরা ইউজ করেছি, কোয়ারেন্টাইন বা এই ধরনের কিছু টার্মিনোলজি ইউজ করছি, এতে জনগণরা একটু বিভ্রান্ত হয়েছে। এখন আর একটা নতুন টার্মিনোলজি জনগণদের মাঝে হার্ড ইমিউনিটি, হার্ড ইমিউনিটি সবাই বলতেছে, হার্ড ইমিউনিটি গ্রো করতে দেব। তো এটা নিয়ে আসলে দেশের জনগণরা আমার মনে হয় যে সেইভাবে টার্মিনোলজি গুলা ওয়েল এক্সপ্লেইনড না শুরু থেকেই, যার কারণে জনগণরা একটু দ্বিধাগ্রস্ত। লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন, এই ওয়ার্ড গুলাকে বা এই জিনিসগুলোকে যদি আমরা শুরু থেকেই জনগণের বোধগম্য, আমাদের বুঝতে হবে আমাদের মানে আমাদের টোটাল এডুকেশনের হার কত, বা আমাদের টোটাল যে বা এই ধরনের বিশেষ করে হেলথ এডুকেশন আমরা কত পার্সেন্ট মানুষ আমাদের থাকে, তো সেটা বুঝে যদি শুরু থেকে করতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু বর্তমানে যেহেতু সেটা সম্ভব হয় নাই, কিন্তু বর্তমানে অবস্থা একটু আমি আমি যতদূর মনে করতেছি যে আমরা অ্যাকচুয়ালি পিকে উঠতেছি, যেহেতু আমাদের পিক এখনো
প্লেটের পর্যায়ে যায়নি, মানে আপওয়ার্ডিং প্রতিদিনই বাড়তেছে কিছু না কিছু করে। তবে আমার ধারণা যে আমরা পিকে উঠতেছি ভাই। আর দেশের জনগণের সচেতনতা হচ্ছে, যে এলাকাতে একটু প্রকোপ বেশি সেই এলাকায় হয়তোবা একটু সচেতন থাকে, কিন্তু তাছাড়া খুব একটা অন্যান্য এলাকায় সচেতনতা আপনি হয়তোবা টিভি নিউজ গুলোতে দেখতে পারবেন যে অন্যান্য এলাকায় সচেতনতা খুব একটা হ্যাঁ, হ্যাঁ, এটা মানাই কিন্তু হয় না। আসলে সচেতন করে রাখা ইতালির তুলনায় কিন্তু ইউএস এর তুলনায় মৃত্যুর হার কিন্তু অনেক কম। এটার কারণটা কি? ভাইয়া আপনি যদি দেখেন যে আপনি যদি কম্পেয়ার করেন যে ইউরোপ যা বা অন্যান্য আমেরিকান কান্ট্রি, আমেরিকান স্টেট গুলোর সাথে, তাহলে আপনি মৃতের হার কম পাবেন। কিন্তু আপনি যদি ভাই আমাদের দেশের আশেপাশের কান্ট্রি গুলোর কথা চিন্তা করেন, হুম, আহ যারা আমরা সাউথ এশিয়ান আছি, তাদের সাথে কিন্তু কম্পেয়ার করলে কিন্তু আমরা হাই। আচ্ছা। তো আমাদের কম্পারিজনটা আমাদের ওইভাবে আমার মনে হয় একটু দেখা উচিত। আমরা সবসময় কেন জানি ইটালি, জার্মানি, স্পেন, আমেরিকা এদের সাথে আমাদের কম্পেয়ার করছি। ওদের সাথে কম্পেয়ার করতে গেলে আমাদেরটা কমে গেছে। তার তো অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত কারণ হচ্ছে আমাদের মেবি আমরা যেহেতু আরএনএ ভাইরাস, এটা একটা, আর আমাদের এই এই সাবকন্টিনেন্টের যে স্ট্রেনটা সেটা একটু চেঞ্জড, এবং এটা জিনোম সিকোয়েন্সিং গতকালই শুধুমাত্র একটা স্ট্রেন, আমি আবার উল্লেখ করতে চাই, এটা অনেকে আবার এটাকে ভুলভাবে আমরা নিচ্ছি। অনেকেই বলতেছে যে বাংলাদেশের করোনা ভাইরাসের জিনোম স্ট্রেন হয়ে গেছে বা জিনোম সিকোয়েন্সিং হয়ে গেছে এই করোনা ভাইরাসের। কিন্তু আসলে একটা ভাইরাল স্ট্রেইনের বা একটা স্যাম্পলের সিকোয়েন্সিং করলে আসলে পুরো কান্ট্রিকে সেটা রিপ্রেজেন্ট করে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা মনে হয় মানে হয়তো বিভিন্ন এরিয়া থেকে নিলে হয়তো বিভিন্ন স্ট্রিম পাওয়া যায়। হ্যাঁ, এইটা আরো এখন হচ্ছে আমাদের পাশের কান্ট্রি গুলোর কথা চিন্তা করেন, হুম, আহ যারা আমরা সাউথ এশিয়ান আছি, তাদের সাথে কিন্তু কম্পেয়ার করলে কিন্তু আমরা হাই। আচ্ছা। তো আমাদের কম্পারিজনটা আমাদের ওইভাবে আমার মনে হয় একটু দেখা উচিত। আমরা সবসময় কেন জানি ইটালি, জার্মানি, স্পেন, আমেরিকা এদের সাথে আমাদের কম্পেয়ার করছি। ওদের সাথে কম্পেয়ার করতে গেলে আমাদেরটা কমে গেছে। তার তো অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত কারণ হচ্ছে আমাদের মেবি আমরা যেহেতু আরএনএ ভাইরাস, এটা একটা, আর আমাদের এই এই সাবকন্টিনেন্টের যে স্ট্রেনটা সেটা একটু চেঞ্জড, এবং এটা জিনোম সিকোয়েন্সিং গতকালই শুধুমাত্র একটা স্ট্রেন, আমি আবার উল্লেখ করতে চাই, এটা অনেকে আবার এটাকে ভুলভাবে আমরা নিচ্ছি। অনেকেই বলতেছে যে বাংলাদেশের করোনা ভাইরাসের জিনোম স্ট্রেন হয়ে গেছে বা জিনোম সিকোয়েন্সিং হয়ে গেছে এই করোনা ভাইরাসের। কিন্তু আসলে একটা ভাইরাল স্ট্রেইনের বা একটা স্যাম্পলের সিকোয়েন্সিং করলেই আসলে পুরো কান্ট্রিকে সেটা রিপ্রেজেন্ট করে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা মনে হয় মানে হয়তো বিভিন্ন এরিয়া থেকে নিলে হয়তো বিভিন্ন স্ট্রিম পাওয়া যায়। হ্যাঁ, এইটা আরো এখন হচ্ছে আমার জানার মতে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি একটা নিউজ পড়তেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে করোনা টেস্টিং যে সেন্টারটা আছে সেখানকার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা একটা টিমও এভাবে চেষ্টা করতেছে কয়েকটা স্যাম্পল নিয়ে যেন এটাকে সিকোয়েন্সিং করে একটা স্ট্যাটিস্টিক্যালি ভ্যালুড একটা ডাটা আসলে নেওয়া যায়। সেই ক্ষেত্রে হয়তো আমরা তখন হয়তো আমরা বলতে পারবো যে কেন আসলে আমাদের এই আমাদের এফেক্টেড রেটটা, ইনফেকশন রেটটা পাশ্চাত্য দেশ থেকে কম। তবে আমার আমার চিন্তা ভাই ওইটাই যে আমরা সাউথ এশিয়ান অন্যান্য দেশের থেকে আমাদের রেট অনেক বেশি এবং মৃত্যু হারও অনেক বেশি। তো সেটা অনেক চিন্তা। আপনি দেখেন নেপাল, ভুটান, আপনি যদি এদের কথা চিন্তা করেন, নাই বললেই চলে আসলে। প্রতিদিন দুই একজন করে হয়তো বা মরেও না, এরকম একটা ব্যাপার স্যাপার। কিন্তু সেখানে কিন্তু আমরা প্রতিদিনই প্রায় 15-20 জন করে মারা যাচ্ছি, এবং পাশের দেশ ইন্ডিয়া কিন্তু ভাই, ইন্ডিয়ার অনেকগুলো স্টেট আছে যাদের সোশিও ইকোনমিক কন্ডিশন কিন্তু আমাদের চেয়েও খারাপ। সেখানেও কিন্তু তার মানে ইন্ডিয়াতেও কিন্তু ইন্ডিয়ার যে লার্জ কান্ট্রি, ইন্ডিয়ার যে পপুলেশন, সেই পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, ইন্ডিয়ার থেকে আমার কাছে কেন জানি মনে হয় যে সেই পার্সপেক্টিভে আমাদের রেট কিন্তু আসলে হাই। তো আমার মনে হয় যে আমাদের মর্টালিটি রেট লো এবং আমাদের ইনফেকশন রেট কম, সেটা যে বলা হচ্ছে এটা খুব একটা কতটা লজিক্যাল সেটা নিয়ে আমার এই ধারণা আছে। আরেকটা কথা হচ্ছে টেস্ট ভীতি বা টেস্ট করানোর যে একটা সীমাবদ্ধতা, সেটাও হইতে পারে। কারণ হচ্ছে যেহেতু ভাইরাসটা আমরা শুনতে পাচ্ছি এখন অনেকটা অ্যাসিমটোমেটিক, মানে এটার কোনো লক্ষণ দেখা যায় না অনেক ক্ষেত্রে এখন যেটা হচ্ছে। তো হইতে পারে আমি এখন মানে ইনফেক্টেড। তো এই যেহেতু অ্যাসিমটোমেটিক, অনেকেই হচ্ছে কি যে টেস্ট করাতে যাচ্ছেন না। তো মাস পপুলেশনের টেস্ট যখন না হবে, আপনি দেখেন যে যখনই টেস্টের সংখ্যাটা হাজারের কোঠায় বা এখন প্রায় প্রতিদিনই 7,000, 9,000, 8,000 করে টেস্ট করতেছে, এখন কিন্তু প্রায় প্রতিদিন আমরা 1,000 করে ইনফেক্টেড পাচ্ছি। সো নাম্বার অফ টেস্টিং যদি আপনি বাড়ান, নাম্বার অফ টেস্ট যদি বাড়ান, তাহলে অবশ্যই আপনি প্রকৃত চিত্রটা জানতে পারবেন। কিন্তু হ্যাঁ, আমি এটাও বিশ্বাস করি যে বাংলাদেশে মর্টালিটি সেভাবে মর্টালিটি রেট না। কারণ হচ্ছে কি, একটা দেশে যদি প্রতিদিন কয়েকশো লোক মারা যায় বা
একটা বাল্ক অ্যামাউন্ট অফ পিপল মারা যায়, তাহলে কিন্তু সেটাকে আসলে সরকার চাইলেও ছাপিয়ে রাখতে পারবে না। তা আমার মনে হয় যে সেই দিক দিয়ে আমরা একটু ব্লেসড যে এই নট অনলি বাংলাদেশ, এই সাবকন্টিনেন্টের যে স্ট্রেনটা আছে সেটা একটু কম ভাইরুলেন্ট, অতএব সেদিক দিয়ে আমরা মেবি একটু ব্লেসড। আচ্ছা আচ্ছা, এটা হইলে তো আমাদের জন্য খুব ভালো। আহ, জি ভাই, তবে ওই গবেষণা করে আমরা যদি ওই যেটা বলতেছিলাম আসলে কয়েকটা স্ট্রেনের সিকোয়েন্সিং করে তখন হয়তো বা এর প্রোটিন কি কি অল্টারটা হয়েছে, কি চেঞ্জ হয়েছে এবং তার একটা কি কি পেপার এফেক্ট হইতে আজকে পারে। বের হইলো, দেখলাম, দেখছিলাম নাকি তুমি বায়ো আর্কাইভ? ওই যে না ভাই, আজকে আসলে আজকে ওইটা দেখলাম, মানে পেপার সাবমিট করছে, বাট ওটা বায়ো আর্কাইভ ওটা দেখলো শ্রীলঙ্কার স্ট্রেনের সাথে আমাদের স্ট্রেনের মিল আছে। আহ, আমাদের স্ট্রেনের মিল শ্রীলঙ্কার সাথে, আরেকটা আমি ইতালি, যেটা শুনেছিলাম মেবি সুইডেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে ওদের সাথে অনেক মিল পাচ্ছে। কয়েকটা তো দেশের সাথে। আমি ওটাই বললাম যে আপনি শুধু শুধু একটা স্ট্রেনকে মিলাইলে কি হবে, আপনি সেটাই, পুরো হ্যাঁ। দেশের আসলে এটা জানতে পারবেন না। এখন যদি আপনি ইটালির সাথে আমাদের স্ট্রেন মিল আছে, তাহলে তো এটা খুবই ভায়োলেন্ট হওয়ার কথা ছিল। তাহলে তো হ্যাঁ, এটা মানে এতদিন অনেককেই মেরে ফেলার কথা ছিল। তা আমার মনে হয় যে আমাদের দেশে বেশ কয়েকটা স্ট্রেন আছে অবশ্যই, এবং এটার একটা বাল্ক অ্যামাউন্ট অফ স্ট্রেনের একটা ইয়ে করা উচিত, সিকোয়েন্সিং করানো উচিত, তাহলে প্রকৃত চিত্র উঠে আসবে। হুম, হুম, হুম। আচ্ছা, এবার আমরা একটু অন্য দিকে যাই। আমি শুনছি জি ভাই। তুমি এই বছর মনে হয় ফলের জন্য অনেকগুলো আমেরিকান অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাপ্লাই করলে, এই সম্পর্কে তুমি একটু আহ, বলো। ভাইয়া আসলে মানে এই আমেরিকাতে গ্রাজুয়েট আপনার হচ্ছে পিএইচডির জন্য অ্যাপ্লাই করাটা আমার কাছে মনে হয়েছে যে গত 2 বছরে ইটস আ জার্নি। আসলে এটা এটা একটা বড় লম্বা একটা কাহিনী। তারপরে যেটা আপনি বললেন, আহ, শুরুতে হচ্ছে আমি গতবারে ফলের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বাট সেক্ষেত্রে আমার কিছু প্রস এন্ড কনস ছিল, মানে আমার কিছু ভুল ত্রুটি ছিল, আমি পরে বুঝতে পারছি। কারণ হচ্ছে গিয়ে আমি কিছু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি সার্চ করেছিলাম। তারপরে ফিল্টারিংটাতে মনে হয় আমার একটু সমস্যা ছিল যে আহ, টপ র্যাঙ্ক ঠিক বলতে কোনটার সাথে আমি কয়েকটা নাম বলো। টপ র্যাঙ্ক। ইট ওয়াজ হার্ভার্ড ইউনিভার্সিটি, জন হপকিন্স, মানে আমি এগুলোর জন্য ট্রাই আচ্ছা আচ্ছা। করেছিলাম। বাট আমার কাছে মনে হচ্ছিল যে আম, হইতে পারে এই ব্যাকগ্রাউন্ডে হইতে পারে, কারণ আমার কিছু রিসার্চ পেপার আর্টিকেলস ছিল। বাট আমার কাছে মনে হচ্ছে যে ওটাও এনাফ না আমার। টু দা পয়েন্ট, আপনি যেহেতু জানেন ওখানে আছেন অনেক দিন ধরেই, যে ইউনিভার্সিটির নাম ধরে অ্যাপ্লিকেশনটার থেকে রিসার্চের ক্রাইটেরিয়ার সাথে ম্যাচিং করে বা টু দা পয়েন্ট যদি অ্যাপ্লাই করা যায়, ইন্টারেস্টের সাথে মিলিয়ে যদি অ্যাপ্লাই করা যায়, এটা হইতে পারে একটা পিছের র্যাঙ্কের ইউনিভার্সিটি। বাট যদি আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে ম্যাচ খায় বা, তাহলে মনে হয় যে হওয়ার রেটটা বেড়ে যায়। আমার কাছে গত বছরের অ্যাপ্লিকেশন থেকে আমার কাছে এটাই মনে হয়েছে। এবছরও ভাই অ্যাপ্লাই করছি, আমি তো আপনার ওখানে অ্যাপ্লাই করছি। আসলে আপনার ওখানে আমি বায়োকেমিস্ট্রি গ্রাজুয়েট প্রোগ্রাম যেটা, মানে পার্ট সেটা পার্ট অ্যাপ্লাই করছি। ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রিতে। জি ভাই, সেটাতে অ্যাপ্লাই করছি। আর হচ্ছে গিয়া পার্ড ইউনিভার্সিটির আপনার লাইফ সায়েন্সে আরেকটা ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রাম আছে, পালস যেটা আসলে, হ্যাঁ। সেটাতে সেটাতে অ্যাপ্লাই করছি। লাকিলি দুইটাতেই আমি ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছিলাম ইনিশিয়ালি, এবং দুইটাতে আমার ইন্টারভিউ হয়েছে। আর হচ্ছে গ্রাজুয়েট বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে হচ্ছে আমাকে অফার দিছে অ্যাডমিশনের। তো আমি সেটা অ্যাকসেপ্ট করছি। আই এম লাকি টু হ্যাভ এন অফার। কংগ্রাচুলেশন। আর হচ্ছে জি ভাই, থ্যাংক ইউ। আর হচ্ছে পালস থেকে হচ্ছে তারা বলেছিল যে জানাবে মার্চের ফার্স্ট ও সেকেন্ড উইকে জানাবে, বাট এই কোভিড কন্ডিশন আসলে আমার মনে হয় যে আচ্ছা আচ্ছা, সেখানে একটু সমস্যা করতেছে। মানে আর ওটা এখন আমার যেটা জানায় ঠিক, নাই, এখন না ওরা রেজাল্ট এখন জানায়। আচ্ছা। পালস থেকে এখনো রেজাল্ট জানায় নাই। তবে আমার কাছে মনে হচ্ছে যে ভাই, আমার যে তিক্ত অভিজ্ঞতা যেটা মনে হচ্ছে যে আরো কয়েকটা ইউনিভার্সিটি বা প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করেছিলাম, এবং আই ওয়াজ এক্সপেক্টিং যে হ্যাঁ সেখানে হয়তো বা কিছু পজিটিভ রেজাল্ট পাবো। এবং আমি আমার বেশ কয়েকজন যারা এবার আমার এখান থেকে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করেছে ইউএস এর বিভিন্ন ইউনিভার্সিটিতে, বেশ কয়েকজনের সাথে কথা বলেও দেখলাম যে আহ, এরপরে এমনও হয়েছে যে বলছে যে ইন্টারভিউ নেবে, আহ, পরে মানে ফার্স্ট চান্সে শর্ট আউট করা মানে হয়েছে, কোন পরে সময় ওটা, ইন্টারভিউ পর্যন্ত সময় যাওয়া। কখন ছিল, ফেব্রুয়ারিতে, মার্চে? সময়টা সময়টা হচ্ছে মার্চের শুরুর দিকে, এবং হচ্ছে গিয়ে আপনার মার্চের শুরুর দিকে বেশ আমি দু একজনকে চিনি, তারা আমার সাথে ওভার দ্য ফোনে কথা বলতেছিল যে বলতেছিল ইন্টারভিউ হওয়ার কথা, তারপরেও ক্যান্সেল করে দিয়েছে। মানে ওই পর্যায়ে যাওয়ার পরেও ক্যান্সেল করে দিয়েছে। তো সেদিক দিয়ে আমি মনে করি যে আই ওয়াজ লাকি যে আমি একসেপ্ট করে ফেলেছিলাম। আমার মনে হয় যে আমি একসেপ্ট না করলে আমার এখন ক্যান্সেল হওয়ার চান্স থাকতো কিনা। তবে আমাকে ইউনিভার্সিটি থেকে জানিয়েছে যে দেয়ার উইল বি আ ডিফারেল অপশন। আমি মেবি আগস্টে
এখান থেকে আসলে যেতে পারবো, যেহেতু ভিসা সাসপেনশন আছে। আপনি যেহেতু ওখানে আছেন, আপনি ভালো বলতেন ভাই। এই যে ভিসা সাসপেনশনটা আছে, এটা তো এখন জুন পর্যন্ত আছে, মানে এইটার আপনার কি মতামত, যেটা কি বাড়াবে নাকি? মানে আমি বুঝতে পারিনি ভিসা সাসপেনশন বলতে। মানে আপনাদের ওখান থেকে তো, আমেরিকা থেকে তো এখন নতুন করে কাউকে ভিসা দিচ্ছে না, হ্যাঁ, দেবে না। মানে না, তো এই জিনিসটা। এটা ভিসা দিচ্ছে না, কিন্তু ভিসা কিন্তু বাংলাদেশ, মানে তুমি বলতেছো যে ওই যে ট্রাম্পের যে একটা বললো না 6 মান্থের জন্য ইমিগ্রেশন। হুম, ও আচ্ছা, ওটা হুম, হচ্ছে ইমিগ্রেশনটা ডিফারেন্ট। ওটা কিন্তু আমরা কিন্তু নন ইমিগ্রেন্ট ভিসা। ইমিগ্রেন্ট হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, যারা এখানে ওই যে গ্রিন কার্ড নিয়ে আসে, গ্রিন কার্ডের রিলেটিভ, বা ধরো একজনে গ্রিন কার্ড পাইলো, তার বাবা মা ভাই বোন তাদেরকে অ্যাপ্লাই করাইতে পারে, সেটা ইমিগ্রেন্ট ইমিগ্রেন্ট ভিসা, সেটা বলে ইমিগ্রেন্ট। আমরা যেটা, আমাদেরটা নন ইমিগ্রেন্ট। আমরা তো ভাইয়া F1 ভিসায় যাব, তাই না? এফ মানে ওয়ান ভিসাটা নন ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্ট ভিসা। ইমিগ্রেন্ট আমরা ভিসা কিন্তু মানে। ইমিগ্রেন্ট হিসেবে আসি, আমরা স্টুডেন্ট না, হিসেবে। আমি এখনো ভাই আমার I-20 পাইনি, আমি এখন I-20 জন্য অ্যাপ্লাই করিনি। আর আমার মনে হয় যে I-20 পেয়েও আমার লাভ হইতো না, কারণ বাংলাদেশে তো এমবাসি বন্ধ। তো দেখা যাক ভাইয়া, দোয়া করেন যে কবে খুলে, আসলে এটা নিয়ে একটু চিন্তায় আছি। তবে গ্র্যাড কোঅর্ডিনেটরের সাথে কথা হয়েছে, উনি বলছেন যে এই আগস্টে আমাকে যেতে হবে, এই ফলে যেতে হবে না। সামনের স্প্রিং অর ফল, মানে এই দুইটা উনি আচ্ছা আমাকে আচ্ছা, অপশন দিয়েছেন। এবং তার মানে তোমার এই সেমিস্টার, এই ফলে যদি ওরা নিতে না পারে, সেই ক্ষেত্রে হয়তো তোমার অ্যাডমিশনটা নেক্সট স্প্রিং, জানুয়ারি টোয়েন্টি জি, টোয়েন্টি আমাকে ওয়ানে ডেফার করার অপশন। তাহলে তো জি ভাই, ভালো। ডেফার করার কারণ অপশন এই দিয়েছে। বিপদের মধ্যে তুমিও তো নিশ্চয়ই আসতে চাইবে না, কারণ ইউএস এর যে অবস্থা, এখানে প্রতিদিন হাজার হাজার লোক মারা যাচ্ছে করোনা ভাইরাসের কারণে। তুমি তো নিশ্চয়ই বিপদের মধ্যে এখানে আসতে চাইবে না, তুমি আহ, চাইবে তোমার মা বাবার এ- সাথে এটাই এটাই দেশেই থাকবে। এটাই ভয়ের বিষয়। এটাই ভয়ের বিষয় যে মানে ইউএস এর মতো কান্ট্রি, যেখানে মানুষজন কে আমরা সভ্য বলি, বা ডেভেলপড কান্ট্রি, সেখানেই এটার এরকম বিস্তার ঘটছে। সেখানে সিকিউরড, আসলে ভাবতাম যে আমরা সিকিউরড লাইফ পাবো ইউএস তে গিয়ে। দেখো আসলে দেখো সিকিউর। বাংলাদেশের আমেরিকান এম্বাসি, বাংলাদেশের যে আমেরিকান এম্বাসি, সেটা কিন্তু অলরেডি বন্ধ, তাই না? সবাই ওই যে একটা বিমানে, স্পেশাল বিমানে চলে আসলো। এখন বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো দিকে যাচ্ছে না। বাংলাদেশের অবস্থা কিন্তু ধরো না, বাড়তেছে, সেই ক্ষেত্রে এম্বাসি খোলারও কিন্তু অপশন কমে যাচ্ছে, কমে তাই না? যাচ্ছে, জি ভাই। সেক্ষেত্রে আমি আমি লাকি যে আমাকে একটু ডিফার করার অপশন দিয়েছে হ্যাঁ, আর কি। সেই ক্ষেত্রে লাকি যে তোমার আচ্ছা, তোমাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে তুমি মনে পড়ে গত বছর এই পালস প্রোগ্রামে, পার্ডুর পালস প্রোগ্রামে তোমার ইন্টারভিউ ছিল, কিন্তু তুমি বললা যে তুমি কিছু ভুল করছো, যে ভুলগুলোর কারণে গত বছর তোমার প্রোগ্রামে হয় নাই। তুমি একটু জিনিসটা একটু যদি আহ একটু জি যদি ভাই, হ্যাঁ, আমি বলো, আসলে তাহলে তখন অনেকে হয়তো তখন এটা উপকার, খোলাসা, হ্যাঁ, ওটা অনেকের উপকার হতে তখন পারে। এটা খোলাসা করি নাই। এখন করছি, করছি ভাইয়া। যেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা বাইরের জন্য মানে অ্যাপ্লাই করার জন্য উঠে পড়ে লাগি যখন থেকে, বা ইচ্ছা প্রকাশ করি, তখন নানান দিক থেকে আমাদের প্রিপারেশন নিতে হয়। আপনি জানেন হয়তো, বা যে সোপ হ্যাঁ, লেখা থেকে শুরু করে রিকমেন্ডেশন লেখা, ইমেইল পাঠানো প্রফেসরদেরকে, আমার জন্য কোন প্রোগ্রামটা সুইচেবল, সবকিছুর দিক থেকে আসলে একটা সাইমালটেনিয়াস একটা এফোর্ট দিতে হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি পালস প্রোগ্রামে যে কয়েকজন প্রফেসরকে মেইল করেছিলাম, তাদের একজন প্রফেসরকে মেইল করেছিলাম, এবং সে আমাকে রিপ্লাই দিয়েছিল যে ওকে ফাইন, তুমি অ্যাপ্লাই করে। এবং আমি তার নামটা আসলে আমার সোপে উল্লেখ করেছিলাম। তো যেহেতু সে আমার রিপ্লাই দিয়েছিল, আমি তাকে আমার যে প্রেফার্ড লিস্ট ছিল প্রফেসরদের, সেখানে আমি ফার্স্টে রেখেছিলাম। কিন্তু আর হচ্ছে যাদের সাথে আমার ব্যাকগ্রাউন্ড বেশি মিলে, আমার মোটামুটি যে কয়েকটা রিসার্চ ওয়ার্ক আছে তার সাথে বেশি মিলে, তাদের দামটা আমি পরে রেখেছিলাম। আহ, যত সময় গেল, ইন্টারভিউ টাইম যখন আসলো, আমি যখন ওনার ওয়েবসাইট বা ওনার ঘাটা শুরু করলাম প্রোফাইল, তখন দেখলাম যে আসলে ওনার আমার সাইডটা, বায়োলজিক্যাল সাইডটা উনি কম কাজ করেন। উনি হচ্ছে বেশিরভাগ কেমিস্ট্রি রিলেটেড কাজ করেন। আচ্ছা তো তখন আসলে আমার কাছে মনে হলো ইট উইল বি আ ডিফিকাল্ট জব ফর মি। বাট তারপরেও আমার একটা, ওনার কিছু বায়োলজিক্যাল একটা উইংস ছিল, থাকে না অনেকে যে ইন্টারডিসিপ্লিনারি কাজ করে। তো বায়োলজিক্যাল উইংস ছিল, তো আমি সেই উইংসটা ধরে ওনাকে মেইল করা। তো এটাই হচ্ছে আমার একটা ভুল, ওয়ান অফ আমি যেটা বলতেছিলাম যে মেজর ভুল যেটা হইতে পারে, যে আসলে আমি যার কাছে কাজ করতে যাইতে চাই, আমি যে বুঝবো যে আমার তার সাথে আমার ম্যাচ আপ হয়, তাকেই মেইল করা উচিত। অর্থাৎ আচ্ছা মেইল আচ্ছা। প্রতিদিন 20টা 30টা মেইল না পাঠিয়ে, আমি যদি একদম স্পেসিফিক একটু মানে ঘাটাঘাটি করে
5টা মেইলও পাঠাই, আমার কাছে মনে হয় যে ওইটা বেশি ইফেক্টিভ। আচ্ছা আচ্ছা। তো এটাই হচ্ছে, এতে হ্যাঁ হ্যাঁ রেসপন্স হ্যাঁ, এই রেটটাও ক্ষেত্রে বাড়ে। সেটা ঠিক। এই যে এতে রেসপন্স রেটটা বাড়ে এবং আমার মেইলের যেই একটা ইয়া থাকে, স্ট্রাকচার থাকে, সেটাতে আমি নিজেকে এবং ওনার কাজের সাথে আমার যে প্রাসঙ্গিকতা সেটাও তুলে ধরা যায়। মানে মেইলে আছে না অনেক সময় ভ্যাগো কথাবার্তা লিখতে হয়, সেগুলো লিখতে হয় না। তা আমার মনে হয় যে এই জিনিসটা খুবই একটা আমার একটা ভুল ছিল হয়তো বা। তো আমি যখন ইন্টারভিউতে যাই তখন দেখি যে ওই ওই ভদ্রলোক বা ওই প্রফেসর আসলে উনি আসেন। তো যেটা হচ্ছিল যে আমি যখন উনি যখন জিজ্ঞেস করলো তুমি তো আমার কাছে আসতে চাইছো, তো তুমি আমার ল্যাব নিয়ে দেখতে কিনা, আমি বললাম যে হ্যাঁ, আমি তো হ্যাঁ তোমার ল্যাব একটু ঘাটাঘাটি করছি। পরে উনি বলে যে তো তুমি, উনি দেখি যে ওনার ল্যাবের যে মেইন কোর যে কাজগুলা সেগুলা নিয়ে আমাকে জিজ্ঞেস করা শুরু করছে। তো আমি তো আসলে সেগুলা, আমি তো আচ্ছা বায়োকেমিস্ট্রির আচ্ছা মানুষ, তো কেমিস্ট্রির কোর জিনিসটা আমি আচ্ছা, বলতে তোমার পারছিলাম না। সমস্যা হয়েছিল ধরো তুমি ওই যে উনি রিপ্লাই দেওয়াতে তুমি ভাবছো যে ওনাকে যদি যে আমি ওনার ফার্স্ট নামটা কাজে নাকি। প্রায়োরিটি দিই তাইলে হয়তো ভালো হবে। আসলে কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা তো হচ্ছে তোমার রিসার্চ এর সাথে মিলতে হবে, তোমার ইন্টারেস্টের সাথে তার হ্যাঁ, ইন্টারেস্ট এইটা মিলতে হবে। এইটাই বললাম যে একটা বড় ভুল ছিল। পরে আমি ওনাকে যখন বললাম যে আমি তো স্যার আপনার এই কাজটা দেখে আসলে আমি করছি, পরে উনি বলে যে আমার এই প্রজেক্টটা আমার শেষ হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আসলে ওই আমার মনে হয় যে গতবার এই জিনিসটা আমার একটা বড় ভুল ছিল আমার কাছে যেটা মনে হয়। তাছাড়াও তো অন্যান্য ম্যাথ ম্যাটেরিয়ালসে ভুল থাকতে পারে, সেটা তার ইউনিভার্সিটি অথরিটি পাবলিশ করে না। বাট আমার দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার একটা ভুল ছিল গতবার। আচ্ছা আচ্ছা, যাক, এটা আমাদের অনেকের জন্য শিক্ষণীয়, কারণ মানে এই ব্যাপারটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যারা ভবিষ্যতে আমাদের যেটা দেখবে তারা 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 জি অবশ্যই ভাই, হ্যাঁ। ব্যাখ্যা করবে। অবশ্যই আমি অবশ্যই বলবো যে আমি ওই ওই লজিকেই বিশ্বাস করি যে প্রতিদিন 20টা 30টা না, আমি যাদেরকে মেল পাঠাবো আমি জানি যে আমি কাকে মেল পাঠাচ্ছি, তার সম্পর্কে আমি একটু হলেও জানি, তার দু একটা রিসেন্ট পেপার পড়ি, তার পেপার দেখলে বোঝা যায় যে কোন কাজটা তার কোর ল্যাবের, আর আচ্ছা কোন কাজটা সে আসলে অন্যান্য ইয়ের সাথে কোলাবোরেশনের কাজ। তো এই জিনিসগুলো দেখে যদি আমরা একটু ওনার সাথে কমিউনিকেট করি, তাহলে আমার মনে হয় যে আমাদের অ্যাকসেপ্টেন্স রেট এবং আমার মনে হয় যে আমাদের যে অনেকে হয় যে আমরা মেল পাঠাই রেসপন্স পাই না, তো রেসপন্সের রেটটাও মনে হয় বেড়ে যায়। যেমন এইবার আমি একটু দেখে শুনে মেল পাঠিয়েছিলাম, এবার বেশ ভালোই রেসপন্স পেয়েছিলাম। তো দেখা যাক ভাই আসলে কি হয়। তবে স্টিল আমি যতদিন আপনাদের ওখানে পা না রাখতেছি ততদিন কিছু শিওর দিয়ে বলা যাচ্ছে না আসলে। না না, এবার ওরা যখন অ্যাডমিশন অফারটা দিয়ে ফেলে, তুমি যখন অ্যাকসেপ্ট করে ফেলো, সেই ক্ষেত্রে এই যে এরকম এক্সেপশনাল সিচুয়েশন, ভাইরাস সিচুয়েশন ছাড়া, যুদ্ধ যুদ্ধ অবস্থা ছাড়া মূলত আসলে রিজেক্ট হয় না। এইটা কিন্তু একটা কমন কোশ্চেন, আমার কাছে গতদিন একটা ফোন আসছিল আমাদেরই ডিপার্টমেন্টের একজন। ও বলতেছিল যে ও হচ্ছে I-20 নিয়ে রাখছে, কিন্তু এখন ও হচ্ছে ভিসা দাঁড়াবে, যে ভিসা অ্যাপ্লাই করবে সেটা তো করতে পারতেছে না। ও জানে কোনো কারণে যে আমিও এবার এই একই প্রসেসের মধ্যে আছি। তো যখন আমাকে জিজ্ঞেস করলো যে কি করা যায়, তখন আমি আসলে ওকে, আমি নিজেও জানি না, আমি কিছু উত্তর দিতে পারলাম না। কারণ হচ্ছে ওকে আবার বেশ কয়েকদিন আগে ইউনিভার্সিটি থেকে জানানো হয়েছে যে ওকে অগাস্টে শুরু করতে হবে। তো সবকিছু মিলিয়ে এটা কিন্তু এখন অনেকের কাছে, আমরা যারা একসেপ্টেড হয়েছি তাদের হ্যাঁ হ্যাঁ অনেকের কাছে এটা কিন্তু একটা দ্বিধায় পড়ে গেছি আমরা, যে বা একটা চিন্তায় পড়ে গেছি যে আমাদের কি করতে হবে, আমাদের কি এখন নেবে কিনা আমেরিকা, বা আমি এই স্টেজে আছি। আমরা বিভিন্ন, যেমন আমার স্টেজটা আমি I-20 পাইনি, ওই মেয়ের স্টেজ হচ্ছে ও I-20 পেয়ে গেছে। অনেকের স্টেজ হচ্ছে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, নেয়নি। অনেকের স্টেজ হচ্ছে ইন্টারভিউ নিয়ে নিয়েছে, জানায়নি। হ্যাঁ মানে হ্যাঁ এই হ্যাঁ। যে এই জায়গা এই স্টেজ গুলো আমরা যারা আছি তারা কিন্তু আসলে এখন একটা শঙ্কার মধ্যে আছি। কারণ একটা ইউনিভার্সিটিতে এই পিএইচডি জন্য অ্যাপ্লাই করার জন্য যে ইফোর্টটা গত 1 বছর সেই এই যে যারা দিয়েছেন তাদের সেই ইফোর্টটা নিয়ে তারা আমরা এখন অনেকে একটু শঙ্কায় আছি সেটা আসলে, ঠিক। যে আসলে কি হয় এটা। এখন এখন আসলে এখন পর্যন্ত আহ, আমরাও জানি না আমাদের ফান্ডিং। আপনি তো ওখানে আছেন, আপনার কি মতামত আসলে, মানে আপনার ক্যাম্পাস এবারে যারা ফলে অ্যাপ্লাই করছিল আপনার ক্যাম্পাস, মানে আসলে আমারটা তো বললাম আমার প্রোগ্রামে, অন্যান্য আসলে প্রোগ্রাম গুলো কি একই জিনিস করতেছে কিনা। আসলে এই ক্ষেত্রে একমাত্র প্রবলেম হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইটও বন্ধ, এম্বাসি গুলো বন্ধ। ধরো সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়তো আগের মতো আসবে না, কারণ পার্ডুতে ফার্স্ট মানে আমেরিকান, আচ্ছা আমি বলি, পার্ডুতে স্ট্যাটিস্টিক্স যদি দেখায় তাহলে টোটাল স্টুডেন্টের 50% হচ্ছে আউট অফ
50% হচ্ছে আউট অফ স্টেট, মানে ইন্ডিয়ানার বাহির থেকে আসে প্রায় 50%, আর 50%-এর অর্ধেক মানে 25% হচ্ছে ইন্ডিয়ানার স্টুডেন্ট, আর 25%-এর ম্যাক্সিমাম হচ্ছে চাইনিজ, তারপরে হচ্ছে ইন্ডিয়ান, তারপরে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকা টাফ্রিকা মিলে, তারপরে মানে 25% স্টুডেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল। টোটাল ইন্টারন্যাশনাল। স্টুডেন্টের 25% থেকে 30% স্টুডেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল। সেই ক্ষেত্রে এখন এই হয়তো 30% স্টুডেন্ট তারা মিস করবে, বাট ওদের দেশের স্টুডেন্ট যারা 60 to 70% স্টুডেন্ট তারা আসবে আর কি। সেই ক্ষেত্রে আমাদের ফান্ডিং যারা টিএ তাদের ক্ষেত্রে একটু কনসার্ন থাকবে, কারণ তারা অবশ্যই এই ক্ষেত্রে আগের মতো টিএর পজিশন তো থাকবে না, স্টুডেন্ট কম আচ্ছা থাকবে। আচ্ছা বাট যারা আরে অলরেডি কমিটেড রিসার্চের সাথে, সেই ক্ষেত্রে ফান্ডিং তাদের হয়তো সমস্যা হওয়ার কথা, যারা আরে। আচ্ছা। বাট টিএর ক্ষেত্রে ফান্ডিং একটু ক্রাইসিস হবে। দেন আই এম লাকি ভাই, আমাকে তো প্রথম বছর হচ্ছে ল্যাব রোটেশন করবে বলছে, যে 3টা ল্যাবে রোটেশন করতে হবে 4 মাস করে। তারপরে হচ্ছে গিয়ে আপনার রিপোর্ট জমা, বা তারপরে মিউচুয়াল একটা ইয়ার মাধ্যমে যে আমি কোন প্রফেসর আমাকে নিতে চাই বা আমি কার কাছে যেতে চাই, মিউচুয়ালি সিলেক্টেড হবে যে এরপরে আমি কোন ল্যাবে যাব। এবং এই প্রথম বছরের জন্য হচ্ছে আমাকে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়া হয়েছিল আর কি। তো এদিক দিয়ে মানে ফান্ডিং এর গ্রাজুয়েট দিক দিয়ে অ্যাসিস্ট্যান্টশিপ মোটামুটি। মানে কি? গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। জি ভাই, গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে তো আহ, হ্যাঁ তুমি লাকি, সেই ক্ষেত্রে তোমার শুধু রিসার্চ করতে হবে, টিএ করতে হবে। সেক্ষেত্রে জি ভাই। আসলে বায়োকেমিস্ট্রি কোর্সে টিএ তেমন নেই, কারণ বায়োকেমিস্ট্রিতে আচ্ছা, দোয়া রাখেন ভাই ইলেকট্রিক আসলে। খুবই ভালো। না, অসুবিধা হবে না। এখন এখানে আসাটাই হচ্ছে অসুবিধার ব্যাপার, মানে সমস্যার ব্যাপার আর কি। আসলে তো এখানে তোমার আহ, সমস্যা হওয়ার কথা না। আগে আরে আরে রোটেশনে রোটেশনে আরেই অবশ্য ওটা, তাই না? রোটেশনে থাকলে ওইটা আরেই হিসেবেই কাউন্ট, কারণ তুমি হ্যাঁ, রোটেশন মানে চারটা বা তিনটা ল্যাবে 3 মাস 3 মাস করে তুমি ওইখানে কন্টিনিউয়াস রিসার্চ করে তারপর তুমি ওইখান থেকে একটা ল্যাব সিলেক্ট, তাই তো? হ্যাঁ, মানে ফান্ডিংটা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আসলে। হ্যাঁ, তখন ফান্ডিংটা ডিপার্টমেন্ট থেকে দিবে। আচ্ছা, তুমি বাংলাদেশে কি নিয়ে কাজ করো আর এইখানে কি নিয়ে কাজ করো? তুমি বাংলাদেশে রিসার্চ ভাইয়া, করছো? যেটা বলতেছিলাম যে বাংলাদেশে হচ্ছে আমার রিসার্চের রিসেন্টলি একটু বলতে গেলে পেস ডাউন আছে, বাট যেটা হচ্ছে এখন রিসেন্টলি আমরা একটা জিনিস শুরু করতে চাচ্ছিলাম যে বাংলাদেশে ক্যান্সারের রিসার্চের মানে আমি ডক্টর ইসমাইল হোসেন আমাদের স্যার আছেন একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। উনি হচ্ছেন রিসেন্টলি পোস্টডক করে আসলেন এবং উনি পিএইচডি করেছেন ডিকেএফজেড জার্মানি থেকে, ক্যান্সারের উপরে, ক্যান্সার রিসার্চ সেন্টার থেকে। এবং পোস্টডকটা ডাব্লিউএইচও এর আন্ডারে উনি ফ্রান্স থেকে করে আসছেন। তা ওনার তত্ত্বাবধানে ওনার সাথে একটু লিঙ্ক থেকে চেষ্টা করছি কিছু ক্যান্সার রিসার্চ ইনিশিয়েট করার বাংলাদেশে। একদম ডিরেক্ট হচ্ছে আপনার কেস কন্ট্রোল রেসপন্স থেকে শুরু করে যে রিস্ক ফ্যাক্টর গুলো বের করা। বাংলাদেশে ক্যান্সারের আসলে সেভাবে করে স্টাডি খুব একটা হয় নাই, রিস্ক ফ্যাক্টর, বাট কিন্তু বাংলাদেশের মতো একটা পলিউটেড কান্ট্রি, এটা কিন্তু অনেক অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকিতে আমরা আছি। কিন্তু যেটা হচ্ছে ন্যাশনাল কোন ডাটাবেস সেভাবে করে ডাটা দিতে পারে না যে বাংলাদেশ ক্যান্সারের মূল চিত্রটা কি বা কোন ক্যান্সারের সঠিক রিজনটা কি, সেটাও আসলে সেভাবে করে হয়তোবা বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখন সেগুলো নিয়ে কাজ করতেছেন। তো আমরাও চেষ্টা করছি, আমাদের এই টিমটারও একটা উদ্দেশ্য যে বাংলাদেশে প্রিভ্যালেন্ট কয়েকটা ক্যান্সার টাইপ নিয়ে আমরা কাজ করব। ইনিশিয়ালি আমরা ছোট কয়েকটা, বেশ কয়েকটা মানে 4 থেকে 5টা টাইপস নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। এখানে আসলে আমাদের বিভাগের বেশ কয়েকজন সিনিয়র টিচার, অনারেবল সিনিয়র টিচার যারা আছেন, তাদের তত্ত্বাবধানে আমি সেই টিমের একটা মেম্বার বলতে পারেন। আচ্ছা আচ্ছা। হচ্ছে আমি আমার রিসার্চ ক্যারিয়ারের শুরুতে হচ্ছে এখানে আইসিডিডিআরবি যে মিউকোসাল ইমিউনোলজি এন্ড ভ্যাকসিনোলজি ল্যাবরেটরি আছে, আমি আমার মাস্টার্স এর থিসিসটা সেখান থেকেই করা, ডক্টর ফিরদৌসী কাদরি ম্যাডামের আন্ডারে। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকেই করা। আর হচ্ছে ওখানে আছে আমি রিসার্চ অফিসার হিসেবে বেশ কিছুদিন জবও করেছিলাম। তো এবং আমার তার ফিউচার, যেহেতু আমার একটা ইমিউনোলজিক্যাল একটা শর্ট ব্যাকগ্রাউন্ড আছে, আর হচ্ছে গিয়ে এখন কিছুটা ক্যান্সার নিয়ে চিন্তা ভাবনা করছি। তো আমার ইচ্ছা থাকবে যে বায়োকেমিস্ট্রি আপনার ওই প্রোগ্রামে যে ক্যান্সার ইমিউনোলজি বা ক্যান্সার ইমিউনোবায়োলজি
এই ধরনের কিছু যদি আমি সেখানে প্রোগ্রামে কোনো প্রফেসরকে পাই বা কোনো ল্যাব পাই, সেখানে আমার ল্যাবটাকে সিলেক্ট করার চেষ্টা করব আমি। মানে আমার এখন টার্গেট বলতে পারেন এটা, যদিও এখন আমি ফিক্সড না যে কোন ল্যাবে কাজ করবো পার্ডুতে গিয়ে, আচ্ছা বাট আচ্ছা। ল্যাব মানে রোটেশনে ল্যাব আমার এইটা রোটেশনে তো তুমি চেষ্টা তো থাকবে। লেখার সময়, এসওপি লেখার সময় তুমি এখানে অলরেডি যে ফিল্ডটা দিছো সেটা তোমার এটার সাথে রিলিভেন্ট হয়তো। উম, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমি সেই সেই প্রফেসরদের নামই সাজেস্ট করেছি যাদের সাথে আমার মোটামুটি রিলিভেন্ট আছে এবার আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে তুমি যখন অ্যাপ্লাই করছো তখন তোমার প্রোফাইলটা সম্পর্কে যদি একটু আইডিয়া দাও। ধরো আহ, যারা ভাইয়া, অ্যাপ্লাই করবে। গতবারের প্রোফাইলের অ্যাপ্লাইয়ের সাথে এবারের প্রোফাইলের অ্যাপ্লাইয়ের পার্থক্য হচ্ছে বেশ কয়েকটা রিসার্চ আর্টিকেল। আসলে এবারে আমার বেশ কয়েকটা রিসার্চ আর্টিকেল ছিল, যদিও সংখ্যাটা কম, বাট আমার কাছে মনে হচ্ছে যে গতবারের তুলনায় এবারে এটা একটা হচ্ছে আপনার কি সংখ্যাটা পরিবর্তন, কত? মানে change হয়েছে। আমার রিসেন্টলি হচ্ছে 6টা পাবলিশড রিসার্চ আর্টিকেল আছে, এবং তার সাথে একটা হচ্ছে গিয়ে আপনার ডাটা সেট আছে, একটা বা দুইটা ডাটা সেট আছে, আর হচ্ছে আরো দুই একটা কাজ এখন শুরু করেছি। তো আশা করছি যে সামনে হয়তো বা আসবে। আর লাকিলি একটা রিসার্চ জয়েন্ট কোলাবোরেশনে বেশ কয়েকটা রিসার্চ আর্টিকেল আমার খুব হাই, মোটামুটি হাই ইম্প্যাক্টে আছে। তো যার কারণে হয়তোবা যে সেই জিনিসটাও একটু হেল্প করেছে কিনা আমাকে এবারের ইয়াতে। না, এটা আহ, যদি 6-7টা পেপার থাকে তাহলে আসলে গ্র্যাজুয়েট স্কুলে অ্যাপ্লিকেশন করার চেষ্টা অনেক অনেক আচ্ছা, অনেক আহ, তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে পারডিউ ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি আর পালস, এই দুইটাই হচ্ছে, আমি একটু সবাইকে বলতে চাই যে এই দুইটাই মেবি জিআরই স্কোরটার প্রতি একটু একটু মানে কি বলবো যে অতটা সংবেদনশীল না আসলে। আমার, কারণ আমার জিআরই স্কোর খুব একটা ভালো না। তো যেটা হয়েছে যে অর্থাৎ যারা মনে করে যে পারডিউ ইউনিভার্সিটি মোটামুটি হাই র্যাঙ্কড ইউনিভার্সিটি, টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি, এখানে অ্যাপ্লাই করলে আমার ভালো জিআরই স্কোর লাগবে, তো তাদেরকে আমি বলতে পারি যে আসলে যারা একটু জিআরই স্কোর অতটা ভালো না, তারাও হয়তো অ্যাপ্লাই করতে পারে পার্ডু না না, ইউনিভার্সিটিতে, তুমি কারণ হচ্ছে জানবা কিনা, GRE স্কোরটা গত হচ্ছে। বছর থেকে গত বছর থেকে পার্ডু ইউনিভার্সিটিতে আমার মনে হয় বায়োকেমিস্ট্রিও আছে। এটা আমি এক্স্যাক্টলি জানি না। বায়োকেমিস্ট্রি, বায়োলজি সহ অনেক ডিপার্টমেন্টের জিআরই রিকোয়ারমেন্ট মানে অপশনাল করে অপশনাল দিল। করে দিয়েছে। অপশনালও না, বলা আছে ডিপার্টমেন্টে, বায়োলজি ডিপার্টমেন্টে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে বলা আছে যে জিআরই থাকলেও এটা পাঠাইলে তারা এটা এটা কাউন্ট করবে। আচ্ছা, দ্যাটস এ গুড নিউজ, এটা তো আসলে সবাই জানলো। হ্যাঁ, আমি গুড আসলে নিউজ, এরকম কিন্তু কয়েকটা সেই প্রোগ্রাম ক্ষেত্রে দেখেছিলাম। কিন্তু রিসার্চের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়তেছে, কারণ জিআরই না থাকলে হ্যাঁ, তাহলে এইটা কিন্তু মূল্যায়ন করবে আমাদের কিভাবে? দেশের জন্য, আমি এটা অনেকের বলি যে আমাদের দেশের স্টুডেন্টদের জন্য এটা একটা প্রবলেম হয়ে গেছে ভাই, কারণ হচ্ছে আমাদের দেশে কিন্তু আন্ডার গ্রেড লেভেলে বা মাস্টার্স লেভেলে আমরা সেরকম নাম্বার অফ রিসার্চ আর্টিকেল বা কোয়ালিটি অফ রিসার্চ আর্টিকেল, দুইটাই কিন্তু আমরা আসলে কম্পিট করতে পারবো না অন্যান্য কান্ট্রির স্টুডেন্টদের সাথে। তো অনেকেই তাদের এই আর্টিকেলের সংখ্যাটাকে পুষিয়ে নিত জিআরই স্কোর দিয়ে। হুম। আহ, সেক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন যে হয়তোবা এই জিআরই স্কোরটার বাউন্ড এইটা কমে যাওয়াতে, গ্রহণযোগ্যতা কমে যাওয়াতে একটু আমাদের জন্য একটু কষ্ট হয়েছে। তবে আমার মনে হয় যে এখন সময় আসছে যে আমাদের পাবলিক ইউনিভার্সিটি গুলাতে আন্ডার গ্রেড লেভেলেই রিসার্চ ওয়ার্কের সাথে কিভাবে ছেলেপেলেরা যুক্ত হতে পারে সেটা একটু চোখ দেওয়ার আসলে। আন্ডার আমার মনে গ্রেডে হয় সেই দিকে দৃষ্টিপাত আন্ডার করলে গ্রেডে বেসিক অপারেশন গুলো ধরো, কি বলবো, কেমিস্ট্রির জন্য ধরো পিএলসি কলাম করা, তোমাদের এসডিএস পেজ না, এইচপিএলসি আহ, সহ এইরকম না, এই জাতীয় যদি স্কিল গুলো যদি লেভে, তাইলে তাইলে যদি এগুলো যদি রিজিউমে থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা অ্যাপ্লিকেশন অনেকটা কম্পিটিটিভ হয়। হ্যাঁ মানে, হ্যাঁ কিন্তু মানে ল্যাবরেটরি ওয়ার্কস থেকে হয়তোবা সেগুলো শিখে, কিন্তু যেটা হচ্ছে গিয়ে একটা জন্য বা আলটিমেটলি পাবলিশড একটা ওয়ার্কের জন্য সেই রকম ফ্যাসিলিটিস কিন্তু আসলে আমাদের স্টুডেন্টরা আচ্ছা, আমি অতটা জানি না পায় না আমাদের আসলে। দেশে কি এই জিনিসটা সম্ভব না। ধরো একটা গ্রাজুয়েট স্টুডেন্ট বা থিসিস স্টুডেন্টের থিসিস স্টুডেন্টের সহকারী হিসেবে থিসিস স্টুডেন্টের সাথে শিক্ষার জন্য আন্ডার গ্রেড লেভেলের একটা হায়ার আন্ডার গ্রেড
থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, হ্যাঁ কিউরিয়াস হ্যাঁ স্টুডেন্টকে নেওয়া যায় না সাথে, যে সে হয়তো তবে হয়তো পেপারে তার নাম নাও কিন্তু সে শিখতো, তার ইচ্ছা। শিখলো। এটা কি আচ্ছা, সম্ভব এটা আমাদের খুব দেশে? এটা খুবই ভালো একটা কোশ্চেন বলছেন ভাই, খুবই ভালো একটা কোশ্চেন। আসলে কিন্তু আহ কোন ল্যাব আমার জানা মতে, অন্তত পক্ষে আমার বিভাগের কোন ল্যাবেই যদি কোনো আন্ডার স্টুডেন্ট, ইভেন সে, আপনি তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বলেন, ইভেন সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হলো, আমার মনে হয় যে কোনো ল্যাবের টিচাররাই তার এন্ট্রিকে রেস্ট্রিক্ট করবে না, যদি সে সেরকম এনথুসিয়াস্টিক হয়। কিন্তু যেটা হয়েছে ভাই, আমরা তো বাঙালি, আমাদের একটা যেটা প্রবলেম, যে কোনো কিছু আমাদের উপরে মার্কস না থাকলে বা আমরা যদি কোনো কিছুর উপরে জোর না দিই, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কি হয়, সেইটা আমরা করি না। যেহেতু একটা ভলেন্টারি রিসার্চ ওয়ার্ক বললেন আপনি, যেটা হচ্ছে টোটালি হচ্ছে ভলেন্টারি, সে তার ওন ইন্টারেস্টে আসবে, যদি শিখতে চায় তো শিখতে পারবে। তো রিসার্চের প্রতি ইন্টারেস্ট সবার গ্রো করে না, ফার্স্ট অফ অল হচ্ছে। আচ্ছা, যারা হায়ার স্টাডিতে যাবে তারা হয়তো রিসার্চের প্রতি ইন্টারেস্ট গ্রো করে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে আমরা হায়ার স্টাডিতে যাব এই ইচ্ছাটাও কিন্তু আমরা প্রকাশ করি মাস্টার্স পাশের সময়, মানে মাস্টার্স করার সময়, যে আমি কি করবো, আচ্ছা ঠিক আছে আমি বিদেশে পড়তে যাই। কিন্তু এই যে আমাদের যে ফিউচার কাউন্সিলিং বা আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং, এই জিনিসগুলা কিন্তু আমাদের একটু করে হইলেও ইন্টারমিডিয়েট লেভেলে বা আন্ডার গ্রেড ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লেভেলে যদি আমরা করাইতে পারি, তাহলে হচ্ছে গিয়ে তখন হচ্ছে ওকে ফাইন, তখন যে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট বলবে যে না আমি হায়ার স্টাডি করব, তারা হয়তো বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই তারা ওইভাবে করে ওই পথে হাঁটা শুরু করলো। কিন্তু যেটা হচ্ছে কি, তারা হয়তো জানেই না তাদের ক্যারিয়ার কি হবে। তো সেক্ষেত্রে আমাদের একটু আছে, আমাদের একটু ব্যর্থতা আছে, যে আমরা তাদেরকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই সেরকম ক্যারিয়ার কাউন্সিলিং করতে পারি না। আর ওদের ব্যর্থতা হচ্ছে ভাইয়া, ওরা কিন্তু আসলে সেরকম এনথুজিয়াস্টিক না। আপনি যেটা বলছিলেন যে ওরা আসতেই পারে, ওরা সহকারী রিসার্চের ইয়ে আসতেই পারে, কিন্তু ওরা ভাইয়া অতটা উইলিংলি আসে না, আর হচ্ছে গিয়ে উইলিংলি কন্ট্রিবিউট করতে পারে না। আমার মনে হয় যে ওটা ওই কারণে আসে না, যেহেতু এটাতে কোনো মার্কস নেই। আর মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমি বলবো খুবই মাইনরিটি পার্সেন্টেজ যারা নাকি আন্ডার গ্রেড লেভেলে তাদের ফিউচার নিয়ে চিন্তা করতে জানে। আমার মনে হয় যে তারা ফিউচার নিয়ে অনিশ্চিত ফিউচার, আপনি জানেন যে কোনো বেশিরভাগ জবই হচ্ছে গিয়ে সাবজেক্ট রিলেটেড বা সাবজেক্ট ওরিয়েন্টেড জব তো খুব কম, আর হায়ার স্টাডিজ তো সাবজেক্ট ওরিয়েন্টেড হয়। তো সবকিছু এই দুটার সাথে একটা অসামঞ্জস্যতা কিন্তু স্টুডেন্টরা মানে একটা কনফিউশনে থাকে, যে সে আহ, বাংলাদেশ তো তাকে সাবজেক্ট রিলেটেড জব অতটা প্রোভাইড করতে পারে না, তাহলে সে কোথায় যাবে, সে কোন দিকে আসলে মুভ করবে। যার কারণে যারা হায়ার স্টাডি যেতে চায় সেই ইচ্ছাটা তাদের মধ্যে অনেক পরে জাগে, কারণ সাবজেক্ট রিলেটেড জব করবো সেই ইচ্ছাটা তাদের মধ্যে জাগার আসলে শুরু থেকেই তাদের মধ্যে সেটা বিকশিত হয় না, আমার যেটা ধারণা ভাই। আমার মনে হয় যে এই কারণে, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা টিচার কিন্তু অলওয়েজ ক্লাসে সবসময় শেয়ার করে যে তোমরা যে কোনো সময় আমাদের কাছে আসতে পারো, যে কোনো বিষয় আমাদের সাথে শেয়ার করতে পারো। আহ, কিন্তু রেসপন্সের রেটটা অনেক কম। আচ্ছা আচ্ছা। মানে আমার কাছে মনে হচ্ছে যে যাদের ইচ্ছা আর কি, যে এই লাইনে তারা অনেক আরো বেশি করতে চায়, তাদের আসলে প্রথম থেকেই উচিত স্যারদের সাথে যোগাযোগ করে, স্যারদের ল্যাবে কোনো সিনিয়র গ্রাজুয়েট স্টুডেন্টের সাথে, মাস্টার্স স্টুডেন্টের সাথে ট্যাগ হয়ে এই এই কাজ এই শিখা, এই এই দেখা, লাই- জানা। এই কাজ শিখুন। আচ্ছা আচ্ছা, এটা হলে এই যদি লাইভে আমি এটা হুম, বলো বলো। জি ভাই, এখন যারা অডিয়েন্স আছে, আমি তাদেরকে আসলে, যদি তাদের মধ্যে কেউ আন্ডার গ্রেড ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে থাকে, তাহলে আমি তাদেরকে বলবো যে প্রত্যেকটা টিচারই খুবই কর্ডিয়াল এসব ব্যাপারে। তো তাদের কাছ থেকে এগিয়ে আসতে হবে, তাদের ইচ্ছা প্রকাশ করতে হবে সেই ডেডিকেটেড লেভেলে। আসলে আসলে আপনি নিজেও জানেন যে একটা রিসার্চ ল্যাবে কত মানে হাইলি ইকুইপড থাকে, এবং খুব সেগুলা, সেই মেশিন গুলা বা সেই রিয়েজেন্ট গুলা খুব জেন্টলি হ্যান্ডেল করতে হয়, খুব ডেডিকেটেড ভাবে হ্যান্ডেল করতে হয়। তো সেরকম পর্যায়ে ডেডিকেশন না দেখাইলে হয়তো বা টিচাররা তখন দ্বিমত হইতেও পারেন। তা আমার মনে হয় যে যারা চায় তাদের একটা মেসেজ থাকা উচিত, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে চিন্তা করা, যে ওকে ফাইন আমি ফিউচারে কি করব, সেই অনুযায়ী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে তারা তাদের পছন্দের যে রিসার্চ ফিল্ড আছে সেই ফিল্ডের টিচারদের কাছে কিন্তু তারা নক করতে পারেন। একটা ডিপার্টমেন্টে কিন্তু মাল্টিপল অনেকেই থাকেন, অনেকে অনেক দিকে কাজ করেন, তো তারা তাদের মতো করে বেছে নিয়ে সেখানে তাদের সাথে ছোটখাটো করে রিসার্চের সাথে যোগ হইতে পারেন। আচ্ছা, আর উল্লেখ করি যে আমি যখন মাত্র লেকচারার, তখনই কিন্তু আমার সাথে একজন ফোর্থ ইয়ারের থার্ড ইয়ার একটা স্টুডেন্ট ছিল, ওর সাথে আমার একটা মানে লাকিলি একটা কাজও আছে। তো এটাই বলতেছিলাম যে হয় আসে, বাট ওই যে এক থেকে দুইজন এরকম আসে আর কি।
আচ্ছা আচ্ছা, এরকমই আসলে এইখানেও এরকম খুব বেশি না। ইন্টারেস্টেড স্টুডেন্ট কয়জন হায়ার স্টাডির জন্য আসে, তারা আসে তারা তাদের ইন্টারেস্ট অনেক আগ থেকে গ্রো হয়। যাদের আগ থেকে গ্রো হয় তারাই আসলে অনেক দূর পর্যন্ত যাওয়ার সুযোগ থাকে। যেহেতু তারা অনেকদিন এই লাইনে আছে সেহেতু তাদের পড়াশোনাও বেশি, তারা ওই লাইনে একটু বেশি ডিসকভার করে জেনে শুনেই তো তারা এই পথে আগাচ্ছে। সেই ক্ষেত্রে তারা একটু আগাই থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আরো, আমরা প্রায় শেষ পর্যায়ের দিকে। আমার কাছে আমি আরো দুইটা জিনিস তোমার কাছে জানতে চাই, সেটা হচ্ছে তোমাদের রিসার্চের জন্য ফান্ড কেন? ধরো তুমি যে ক্যান্সার বায়োলজি এটার জন্য তোমাদের ফান্ড কেন? সত্য কথা বলতে হচ্ছে আমাদের দেশের রিসার্চের ফান্ডের এখন মোটামুটি এখন বেশ কয়েকটা জায়গা আছে। আমরা সরকারি ভাবেই বেশ কয়েকটা জায়গা আছে, বিভিন্ন ছাড়া বিভিন্ন ইনস্টিটিউট গুলা যেগুলো আছে সেখানেও বেশ আপনি রিসার্চ প্রজেক্ট লেখা যায়। তবে ফান্ডের অপ্রতুলতা হচ্ছে অ্যামাউন্টে। মানে আপনি যদি একটা ফান্ডে রিসার্চ বায়োলজিক্যাল রিসার্চ ওয়ার্ক গুলা, তো আপনার বা কেমিক্যাল বা আপনার কেমিস্ট্রি যেটা আছেন সেটার জন্য বেশ সফিস্টিকেটেড কিছু ইকুইপমেন্টস এবং হচ্ছে আপনার কেমিক্যালস দরকার পড়ে। তো দেখা যায় যে আমাদের বাজেট আমরা যদি 20 লাখ দেই সেক্ষেত্রে পাই অনেক কম। তো তখন যেটা হয় যে আমরা রিসার্চের পুরো প্রজেক্টের কোন পার্টটাকে করবে টিচাররা হয়তো বা সেখানে একটু সন্দিহান থাকে। তো ফান্ডিং এর এইটা হচ্ছে একটা অপ্রতুলতা, বাট অপরচুনিটিস আর দেয়ার। আমি বলবো না যে গভর্নমেন্ট ফান্ডিং দিচ্ছে না, অপরচুনিটিস আর দেয়ার। বেশ কয়েকটা সংস্থা থেকেই ফান্ড হচ্ছে, ইউজিসি আছে, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইনস্টিটিউট আছে, সায়েন্স এন্ড টেকনোলজি আছে, ব্যান বেস আছে। তো সব অনেকগুলো জায়গায় আছে যেখানে হয়তো বা যেখান থেকে নিয়মিতই শুনে। আর তাছাড়া যারা ইন্টারন্যাশনালি ফান্ড অ্যাপ্লাই করতে চায় সেটা তো ওপেন ইন্টারন্যাশনাল ফান্ড অ্যাপ্লাই। কিন্তু এটাই বলবো যে যেখান থেকেই ফান্ড দেয় না কেন, ফান্ডিং এ আমরা যে অ্যামাউন্টটা চাই আর যে অ্যামাউন্টটা পায় টিচাররা, সেটা একটা বিশাল অসামঞ্জস্যতা। মানে সেই অসামঞ্জস্যতা, সেই গ্যাপটা যতটা কমানো যাবে আমার মনে হয় যে বাংলাদেশের রিসার্চ আরো বেশি এগিয়ে যাবে। এবং আহ আমরা তো হচ্ছে বায়োকেমিস্ট্রি সাইড থেকে বললাম, ডাক্তারদের জন্য এরকম আলাদা আলাদা বেশ কিছু ইনস্টিটিউট বা বেশ কিছু ফান্ডিং সোর্স আছে। তো আচ্ছা আচ্ছা। তারাও সেভাবে করে রিসার্চ করতেছে। আর একটা বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে হেলথ সায়েন্সের রিসার্চের এই অবস্থা। একটা বড় সমস্যা হচ্ছে হেলথ সায়েন্সে রিসার্চ করতে হলে আসলে ডাক্তার আর যারা হেলথ সায়েন্সের একাডেমিশিয়ান আছেন তাদেরকে মিলে ঝিলে কাজ করতে হবে। মানে এখানে হচ্ছে বা সেই কোলাবোরেশনটার একটু অভাব আছে। আমাদের দেশের রোগীর আন্দাজ বা মানুষের আন্দাজে কিন্তু নাম্বার অফ ডাক্তারস অনেক কম। যদিও প্রতি বছর বেশ কয়েক হাজার পাস হচ্ছে, কিন্তু আপনি যদি সংখ্যাটা দেখেন তাহলে কিন্তু অনেক কম। তো সেই অনুযায়ী হচ্ছে গিয়ে ডাক্তারদের বেশ বিজি থাকতে হয় হচ্ছে কনসালটেন্সি পারপাসে বা রোগী দেখার পারপাসে। তো আমার মনে হয় যে ডাক্তাররাও যদি একটু স্বপ্রণোদিত হয়ে যে রিসার্চ এর কাজে এগিয়ে আসেন এবং কোলাবোরেশনে কাজ করেন উইথ দ্য একাডেমিশিয়ান, তাহলে বাংলাদেশের হেলথ সায়েন্সের রিসার্চটা আর একটু উন্নত হইতো আমার যদি ধারণা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার বলো তো তোমার ডিপার্টমেন্টে যেই কিছুদিন আগে তোমার ডিপার্টমেন্টে যেই টেস্টিং এর জন্য যেই কন্ট্রিবিউশন দেশে সারা দেশে আচ্ছা, এটা আমি নিয়ে আসলে একটু লাকি বলো। ভাই, এই কথাটা বলার জন্য আমি প্রাউড ফিল করি যে আমি ঢাকা ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে সাথে সংযুক্ত আছি। এবং আহ, আসলে এই জিনিসটা হয়েছে, এখন যেটা হচ্ছে সরকারি ভাবেই আমাদের এখানে টেস্ট করা হচ্ছে, সরকারি সব নিয়ম কানুন মেনে তাদের সাথে সহযোগিতা করে। এটা আমাদের মাননীয় ভিসি স্যারের হচ্ছে স- সদিচ্ছায়, এবং হচ্ছে আমাদের লাইফ সায়েন্সের যিনি ডিন আছেন, জীববিজ্ঞান অনুষদে যিনি ডিন আছেন, ওই স্যার, এবং হচ্ছেন বিশেষ করে আমি যে কয়েকটা ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি, এই কয়েকটা ডিপার্টমেন্টের বেশ কয়েকজন শিক্ষক, আহ, সেই এবং হচ্ছে বেশ কয়েকজন অ্যালামনাই এবং ট্রেনিং প্রাপ্ত রিসার্চ স্টুডেন্টস যারা আছেন, তারা মিলে আসলে আমাদের ইউনিভার্সিটির যে রিসার্চ সেন্টারটা আছে, সেন্টার ফর কার্স যেটা আছে, সেন্টার ফর রিসার্চ এন্ড সায়েন্স, তো অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স, সেইটাতে হচ্ছে একটা নির্দিষ্ট ল্যাবে আমরা আমাদের সেখানে আরটিপিসিআর এর মাধ্যমে টেস্টিংটা করতেছে। তো আমাদের বিভাগের এখানে অগ্রণী ভূমিকা আছে। এটা মানে শেয়ার করতে যে পেরেও আসলে আমি এটা তো খুবই গর্বিত অবশ্যই যে আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার, কারণ হচ্ছে যেহেতু আমাদের দেশের আহ, যে ফ্যাসিলিটি গুলা মানুষকে সার্ভিস দিতে পারছে না, সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি হয়তো আগায় না আসলে হয়তো আরো অনেক আমাদের
ঢুকতে হইতো ঢাকা, বিশেষ করে সব আর সব কি অনেক ঢাকা শহরেই নাকি অন্যান্য সিটিতেও ওনাদের আহ, আমাদের গ্রাজুয়েট বায়োকেমিস্ট্রি অ্যাসোসিয়েশন, যেটা জিবিএ, হ্যাঁ, সেখান থেকে হচ্ছে গিয়ে আমাদের ওই যিনি এখন সভাপতি আছেন এবং সহসভাপতি আছেন, তারা হচ্ছেন আমাদের এই যখন থেকে এটা হচ্ছিল হ্যাঁ, যে হ্যাঁ, কোভিড-19 টেস্টিং একটা সমস্যা হচ্ছে, লোকবলের সমস্যা হচ্ছে, তো ডাক্তাররা তো ডাক্তারদের কাজ করছেন, বাট আমাদের জায়গাটা, আমাদের কন্ট্রিবিউশনের জায়গাটাও তো আমাদেরকে চিহ্নিত করতে হয়েছিল। এবং আচ্ছা আচ্ছা তখন থেকেই স্যারেরা হচ্ছে আমাদের এই অ্যাসোসিয়েশন, এই অ্যালামনাই আন্ডারে ট্রেনিং শুরু করে, আচ্ছা দক্ষ আচ্ছা জনবল তৈরি করার কাজ শুরু আচ্ছা করে। আচ্ছা এবং বেশ কয়েকটা ট্রেনিং সেশন হয়েছে। তারপরে হচ্ছে জিবি এর পক্ষ থেকে সরকারিভাবে আবেদন জানানো হয় যে আমরা ট্রেনিং করেছি, আমরা প্রস্তুত সরকারকে সহযোগিতা করার জন্য। এবং সরকার কিছুটা দেরিতে হলেও সরকার পরবর্তীতে নোটিশ জারি করেছে যে হ্যাঁ, বায়োকেমিস্টদের এটাতে সম্পৃক্ত করা হোক, বায়োকেমিস্টদের সম্পৃক্ত হতে চায়। সেক্ষেত্রে হচ্ছে আমাদের জিবি এর যিনি আছেন অধ্যাপক হোসেন উদ্দিন শেখর স্যার, উনি আছেন, ডক্টর হাসিনা খান ম্যাডাম আছেন, ওনাদের অগ্রণী ভূমিকা ছিল এখানে। তো আমাদের ডিপার্টমেন্ট, বিভাগের পক্ষ থেকে আসলে চেষ্টা করা হচ্ছে যে সর্বাত্মক ভাবে যেন দেশের এই ক্রান্তি লগ্নে সহযোগিতা করা যায় সরকারকে। আচ্ছা, তুমি বলো তো এইখানে কি তোমাদের মেশিন গুলো তো ক্যাম্পাসেই আছে, মানে স্যাম্পল গুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে আসে নাকি? হ্যাঁ, মেশিনটা ক্যাম্পাসেরই মেশিন, আরটিপিসি মেশিনটা। আর হচ্ছে স্যাম্পল গুলো হচ্ছে এখনো হচ্ছে আইডিসিআর, আমি যতটুকু জানি, যদিও আমি সেই টিমের সাথে সম্পৃক্ত না, কিন্তু আমি যতটুকু জানি যে সেটা হচ্ছে আইডিসিআর স্যাম্পলিং এখনো হচ্ছে আইডিসিআর তাদের কন্ট্রোলে রেখেছে। আচ্ছা 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 তারা স্যাম্পল তারা তারা স্যাম্পল গ্রহণ করে তারপর সেটা হচ্ছে পাঠিয়ে দেয়, এবং সেটা পরবর্তীতে ল্যাব থেকে সব প্রসেস করে রেজাল্ট আলটিমেটলি সেন্ট্রালি জানানো হয়। আচ্ছা 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 আমরা একদমই শেষের দিকে। আসলে আহ, তুমি আমার অনুরোধটা রক্ষা করার জন্য তোমাকে অনেক অনেক না ধন্যবাদ, ভাই, আমাকে আসলে সময় দেওয়ার জন্য অনেক এটা অনেক এটা ধন্যবাদ। আমার জন্য একটা আসলে কি বলবো, যে ইটস অ্যান অনার টু বি হিয়ার উইথ ইউ আসলে, যে আমরা আপনার সাথে এরকম। ভবিষ্যতে আরো আরো আড্ডা দিব, আরো এসব ব্যাপার নিয়ে আলাপ করবো। আহ, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। জি, জি ভাই, আপনিও ভালো থাকবেন। আর সবার প্রতি অনুরোধ রইলো যেন আমরা সবাই স্বাস্থ্যবিধি বা আইন মেনে চলি। অবশ্যই অবশ্যই।